আসসালামু আলাইকুম। বই প্রগতির সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বই নিয়ে আলোচনা করব। বইটি হচ্ছে ঐতিহাসিক একটি বই। বইটি হচ্ছে গিয়ে লিও টলস্টয়ের লেখা 'ওয়ার অ্যান্ড পিস'। বইটি আমার আসলে অনেক আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে বইটি নিয়ে আলোচনা করা হয়নি। 'ওয়ার অ্যান্ড পিস' বইটি সম্পর্কে আশা করি পাঠক সমাজের আমার যে সমস্ত পাঠকরা রয়েছেন বা আমার থেকে যারা বই নেন, আশা করি বেশিরভাগ পাঠকই এই বইটি সম্পর্কে ধারণা রাখেন। কেননা বইটি খুবই জনপ্রিয় এবং আ যুদ্ধ যুদ্ধের যে উপন্যাসগুলো হয়, মানে ঐতিহাসিক বা যুদ্ধের যে উপন্যাসগুলো হয়, যুদ্ধের উপন্যাসের ভিতরে বিশ্বের ভিতরে একমাত্র এখন এই বইটাই সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে পরি পরিচিত আরকি। হুম? কারণ লিও টলস্টয়ের মতো এত সুন্দরভাবে যুদ্ধের একটি উপন্যাস, মানে যুদ্ধ নিয়ে লেখা একটি উপন্যাস এখন পর্যন্ত কেউই সেরকমভাবে লিখতে পারেনি। এই বইটিকে আপনি ইতিহাস হিসেবে বলতে পারবেন না, অথবা আপনি উপন্যাস হিসেবেও বলতে পারবেন না। ২ টার মাঝখানেই রাখতে হবে আপনাকে। অর্থাৎ যুদ্ধের একটি ইতিহাসকে কিভাবে হচ্ছে গিয়ে যে উপন্যাসের রূপ ধারণ করা হয়েছে, সে বইটা আপনি পড়লে বুঝতে পারবেন। অনেকেই হচ্ছে ইতিহাস পড়তে পছন্দ করে না, নন ফিকশন পড়তে পছন্দ করে না, ফিকশন পড়তে পছন্দ করেন। দেখা গেছে যে ফিকশনে কল্পনা থাকে, বা আপনার ফিকশনের বইগুলো পড়লে কি হয়, সহজে আপনি জিনিসটা আপনার ব্রেনে ক্যাচ করে। হ্যাঁ, নন ফিকশন অনেকেই পড়তে পারে না। যারা হচ্ছে অনেক বেশি পাঠক, অনেক বই পড়ে, তারা হয়তোবা নন ফিকশনটা তাদের হচ্ছে গিয়ে যে ক্যাচ করতে সুবিধা হয়, বা তাদের হচ্ছে গিয়ে আগ্রহটা জন্মায়। তো ওই রকমের যারা হচ্ছে গিয়ে পাঠক হতে চান বা বাস্তবধর্মী কোনো কিছু চান, তারা হচ্ছে গিয়ে যুদ্ধের যে উপন্যাসগুলো আছে বা ইতিহাস রিলেটেড যে উপন্যাসগুলো আছে, সেগুলো পড়তে পারেন। তো টলস্টয়ের লেখা 'ওয়ার অ্যান্ড পিস' বইটা এর কোনো আসলে তুলনা হয় না। যদি পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন ইংলিশ ভার্সনটা পড়ার। পেঙ্গুইন থেকে একটা প্রকাশনী আছে, ওটার থেকে পড়ার। আর আপনারা চাইলে বাংলা অনুবাদটাও পড়তে পারেন। আপনি চাইলে আমার থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যেগুলো অনুবাদ আছে আলহামদুলিল্লাহ ভালো। ওগুলাও আপনি পড়তে পারবেন। পড়লে আপনি উপন্যাসটা আপনি আ যে জিনিসটা আরকি লেখক বোঝাতে চেয়েছে আপনি বুঝতে পারবেন। তো আসলে আ কেন আপনি 'ওয়ার অ্যান্ড পিস' বইটা পড়বেন? আসলে যুদ্ধ কেন আমাদের জন্য ক্ষতি? যুদ্ধ কেন ধ্বংস? যুদ্ধে মন মানসিকতা বা যুদ্ধ পরবর্তী কী সিচুয়েশন তৈরি হয়, সেটা আপনারা এই বইটাতে পাবেন। তারপরে আপনার যুদ্ধে রাশিয়ার ওই সময়ে যে সিচুয়েশনটা হয়েছিল, অর্থাৎ জাতি বর্ণ যে ভেদটা ছিল, অর্থাৎ আ সেই সময়ে হচ্ছে গিয়ে যে তাদের হচ্ছে গিয়ে বেশ কয়েকটা হচ্ছে গিয়ে ধাপ বর্ণবাদ ছিল। তো দেখা গেছে আমরা যখন দেখি যে যুদ্ধে যখন শুরু হলো, যখন নেপোলিয়ন প্রায় রাশিয়ার মস্কো দখল করে ফেলে, হ্যাঁ? তখনও কিন্তু দেখা গেছে যে বড় যারা ছিল, যাদের বড় পদবী ছিল, তারা কিন্তু অগ্রসর হয়নি বা আগায় আসেনি। হ্যাঁ? মস্কোর ওই সময় কি একটা ভয়ংকর অবস্থা হয়ে গেছিল। আ আম নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে গিয়ে মস্কোর ক্রেমলিনের আ মস মস্কোর যে আরকি আপনার বাসভবন বলা হয়, মানে সরকারি যে বাসভবন, সেখানে বসে সে হচ্ছে গিয়ে আপনার পুরা মস্কোর ধ্বংসযজ্ঞ দেখতেছিল। যে সত্যি এগুলো হচ্ছে গিয়ে সব ভয়ানক ব্যাপার। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ফরাসিদের কাছে যদি সম্মানও হয়, কিন্তু তার ধ্বংসযজ্ঞ কিছু কিন্তু অনেক ছিল। তো আপনি যখন এই বইটা পড়বেন, তখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন। আর এই 'ওয়ার অ্যান্ড পিস'টা হচ্ছে গিয়ে মূলত ১৮০৫ থেকে ১৮২২ সালের যে যুদ্ধটা হয়, নেপোলিয়ন বোনাপার্ট যখন রাশিয়াতে আক্রমণ করে, ওই সময়কার হচ্ছে যুদ্ধের আলোচনাটা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হইছে। তো এই গল্পে আপনি যে মূল চরিত্রটা ছিল হচ্ছে গিয়ে পিয়ের। পিয়ের মূল চরিত্র ছিল যে হচ্ছে গিয়ে যে অনেক বড়লোক ছিল। কিন্তু তারপরেও সে কি হয়, যুদ্ধের জন্য, অর্থাৎ যুদ্ধের দামামার জন্য সে সবকিছু ছেড়ে যুদ্ধে চলে আসে। তারপরে এখানে আপনি কমান্ডো, মানে যে সৈনিক অ্যান্ড্রিউর কথাও আপনি বলতে পারেন। অ্যান্ড্রিউ হচ্ছে গিয়ে যে সে একজন সৈনিক ছিল। কিন্তু সে যুদ্ধের যে ভয়াবহতা, অর্থাৎ একজন সৈনিক যে কতটা চাপে পড়লে বা কতটা প্রেশারে পড়লে সে বাধ্য হয় একজনকে হত্যা করতে, বা আম যুদ্ধটা যে আসলে চাপিয়ে দেওয়া। আসলে যুদ্ধ কিন্তু আমরা সাধারণ মানুষ কখনো চাই না। এটা যে একটা রাজনৈতিক কূটকৌশল, এবং এই চাপিয়ে দেওয়াটা মানুষ যে কিভাবে চাপে পড়ে একটা যুদ্ধকে বরণ করে নেয়। সে জানতেছে যে তার সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরেও সে যখন বরণ করে নেয়। যুদ্ধটা এরকমই চাপানো। আপনারা যখন ইতিহাসগুলো পড়বেন তখন দেখবেন যে যুদ্ধ কিন্তু সাধারণ মানুষের জন্য হয় না। এটা হয় হচ্ছে গিয়ে যে যারা
উপরের লেভেলে থাকে, সমাজের যারা নেতাকর্মী থাকে তাদের একজনের বুদ্ধিহীন বোকামির কারণেই যুদ্ধটা হয়। এই জিনিসগুলো আপনি হচ্ছে গিয়ে টলস্টয়ের এই ওয়ার অ্যান্ড পিস বইটাতে আপনি পাবেন। অর্থাৎ মূল রাজনীতি যারা চান, অর্থাৎ যারা পছন্দ করেন ভৌগোলিক রাজনীতি বা হচ্ছে গিয়ে যে ইতিহাস, তারা যদি জানতে চান, অর্থাৎ মৌখিক অর্থাৎ প্রাথমিক যে ধারাটা, আপনাকে প্রাথমিক যে ধারাটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে আগে আপনাকে ওয়ার অ্যান্ড পিস পড়তে হবে। আপনি যদি নন ফিকশন জগতে ঢুকতে চান বা ইতিহাস বা রাজনীতি সম্পর্কে যদি আপনার ধারণা রাখতে চান বা আপনি কূটনীতি সম্পর্কে যদি জানতে চান, তাকে অবশ্যই ওয়ার অ্যান্ড পিস বইটা পড়তে হবে। ওয়ার অ্যান্ড পিস বইটা যদি আপনি না পড়েন, সেক্ষেত্রে আপনি আমি বলতে বাধ্য হব যে আসলে আপনি দেখা গেছে যে প্রাথমিক ধারণাটাই পাবেন এবং আপনি দেখা গেছে আনন্দ পাবেন না রাজনীতির বই বা টলস্টয়ের। কেননা আপনার যখন প্রাথমিক হবেন তখন আপনি প্রথমেই শুধু দলিল বা রেফারেন্স অনুযায়ী আপনি পড়তে পারবেন না বা আপনার হচ্ছে গিয়ে সেই জিনিসটা আপনি ক্যাচ করতে পারবেন না। কিন্তু আপনি যদি উপন্যাস আকারে পড়েন তখন দেখা গেছে যে আপনার যেই থিমটা আছে বা লেখক যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেটা আপনার মনের ভিতরে গেঁথে যাবে। তো টলস্টয়ের আমরা যতটুকু জানি, যারা পাঠক আছি, টলস্টয় সম্পর্কে আসলে বলার কিছু নেই। এটা সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি যে ওনার লেখার এবং আমার ব্যক্তিগত ধারণা ওনার যেই লেখাগুলো ফেমাস, যেমন ওয়ার অ্যান্ড পিস, হ্যাঁ, এই লেখাটা বা এই বইটা আরও 100 বছরও দেখা গেছে মানুষের কাছে বিখ্যাত থাকবে। আমার ব্যক্তিগত ধারণা এটা, যদিও যে এই ওয়ার অ্যান্ড পিসকে আপনি বা এরকমভাবে আপনি আর কোনো যুদ্ধের উপন্যাস লিখতে পারবেন না। আপনি যখন দেখবেন যে নেপোলিয়ন বোনাপার্ট, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট যেভাবে অগ্রসর হচ্ছিল এবং রাশিয়ার যে পিছিয়ে আসা, অর্থাৎ তাদের যে সৈনিকরা পিছিয়ে আসতেছিল, সেই যে একটা চালাকি এবং যুদ্ধের পরিস্থিতিতে আপনি যদি সৎ থাকেন বা আপনার সাথে যদি জনগণ থাকে, তখন হচ্ছে কি আপনি কতটা সাপোর্ট পান সেটাও একটা ব্যাপার। আর যুদ্ধ যদি দাম্ভিকতা হয়, অর্থাৎ যুদ্ধ যদি আপনার একতরফা হয় বা আপনি যদি এক ব্যক্তির অধীনে যুদ্ধ করেন, সেটা যে কতটা ভয়াবহতা আসে সেটা নেপোলিয়ন বোনাপার্টের কর্মকাণ্ডে দেখা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধে তার সেনাবাহিনী মারা যাচ্ছে, এর কারণ কি? তার সেনাবাহিনীর যুদ্ধের পোশাক ছিল নীল এবং লাল রঙের। অর্থাৎ যুদ্ধে রাতের বেলাও এই পোশাকটা খুব ফুটে উঠত এবং আপনার দিনের বেলা এর চাকচিক্য আরও বেশি ছিল, যার কারণে দেখা যাচ্ছে কি শত্রুরা খুব সহজে চিহ্নিত করতো এবং শত্রুরা খুব সহজেই তাকে হত্যা করতো। তো অনেকবার তার সেনাপতি বা তাদের যে যুদ্ধের যারা ছিল তারা অনেকবার তাকে বোঝাইছে, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট তার দাম্ভিকতার কারণে তাদের বিভিন্ন সৈনিকদেরকে যুদ্ধে মৃত্যুর হাতে ফেলে দিয়েছে এক কথায়। তারপরে আমরা যখন দেখতে পাই যে নেপোলিয়ন বোনাপার্ট যখন রাশিয়া দখল করে, তার ধ্বংসযজ্ঞগুলো যেভাবে সে চালাতে থাকে এবং সে যেভাবে মস্কোতে ধ্বংসযজ্ঞ চালায়, তারপরে সে কিন্তু স্থির হচ্ছিল না। সে এখন দেখতে পাচ্ছে যে আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আবহাওয়ার অবস্থা যখন শীত চলে আসছে এবং আমরা জানি যে রাশিয়া কর্দমাক্ত অবস্থা এবং রাশিয়ার ভৌগোলিক অবস্থার কারণে কিন্তু সেই দেশ দখল করা এতটা সহজ না। তো আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে তুষার ঝড়ের যখন অবস্থা খুব খারাপ এবং আবার সেই চিরাচরিত অবস্থা তৈরি হয়েছিল, তার সেনাপতি কিন্তু তাকে বারবার বলছিল যে মহোদয় বোনাপার্ট, এই অবস্থায় তো আসলে অগ্রসর হওয়া খুব কষ্টকর, কেননা গাড়ি ঘোড়া যা আছে সেগুলো কর্দমাক্ত হয়ে যাচ্ছে বা হচ্ছে গিয়ে যে তুষারের কারণে আটকা পড়ে যাচ্ছিল। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট সেটা মানেনি, কারণ সে দেখতে পাচ্ছিল যে রাশিয়ার সৈনিকরা তো দুর্বল হয়ে গেছে, তারা পিছনে ছড়ে আসতেছে। তো সে কি করলো? সে অতি উৎসাহী হয়ে, যেমন আমরা দেখতে পাই হিটলারও এরকম অবস্থার ভিতরে পড়েছিল, যে অতি উৎসাহী হয়ে সে কিন্তু যুদ্ধকে কন্টিনিউ রাখলো, যার ফলাফল কিন্তু আমরা জানি যে তাকে ব্যাকফুটে চলে আসতে হলো। এবং এই যে ব্যাকফুটে রাশিয়ার যুদ্ধের পরে 1805-এর যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধেই তার যে ডাউনফলটা হয়, অর্থাৎ সে যে পরাজিত হয়, এই পরাজিতটাই কিন্তু তাকে আস্তে আস্তে সাম্রাজ্য থেকে তাকে, অর্থাৎ ফরাসিরা যে সাম্রাজ্যবাদ তৈরি করেছিল, সেই সাম্রাজ্যবাদ কিন্তু এখান থেকেই পতনের শুরু। তো আমরা যখন দেখতে পাই যে এই যে রাশিয়ার যে কূটকৌশলটা তৈরি করে, তখন কিন্তু সেনাপতিকে অনেকেই বলছিল যে না, আমরা কেন আমাদের জনগণ বা আমাদের জমি জমা ফেলে কেন দূরে সরে আসবো বা কেন আমরা যুদ্ধ করব না। তখন কিন্তু সেনাপতি বুঝতে পারছিল এবং সেনাপতি যখন তাদের মানে যে রাষ্ট্রপ্রধান ছিল তার সাথে যখন আলোচনা করছে, তখন কিন্তু সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান দুজনে মিলেই কিন্তু এই সিদ্ধান্ত নিল যে না, আমরা ব্যাকফুটে আসবো, কেননা আমাদের
প্রকৃতি হচ্ছে আমাদেরকে একটি সুবিধা দিবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সুবিধাটাই কিন্তু হয়েছে। তো আসলে যুদ্ধের ফ্রন্ট লাইনে কিন্তু প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন যুদ্ধে যাবেন তখন একটা প্রকৃতি, তারপরে জনগণের মনস্তাত্ত্বিক অবস্থা সবকিছুই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি জনগণকে সাথে না পান, অর্থাৎ আপনি যে যুদ্ধেই যাবেন সেখানে যদি আপনি জনগণকে পাশে না পান বা আপনি যদি জনগণের জন্য কিছু না করতে পারেন, অত্যাচার জুলুম শুরু করে দেন বা লুটতরা শুরু করে দেন, সেখানে আপনি বেশিদিন টিকতে পারবেন না। অর্থাৎ হয়তো ওখান থেকে আপনি রাজ্য পরিচালনা করতে পারবেন না, অর্থাৎ আপনি সম্পদ নিয়ে আসতে হবে কিন্তু আপনি রাজ্য পরিচালনা করতে পারবেন না। রাজ্য পরিচালনা করতে হলে অবশ্যই সেই দেশের জনগণকে আপনার হাতে রাখতে হবে। আপনি যদি হাতে না রাখতে পারেন বা হাতে কন্ট্রোলে না আনতে পারেন, সেটা আপনার জন্য বিপজ্জনক। তো আসলে এই সমস্ত বিভিন্ন কূটনৈতিক বিষয়গুলোই আপনার খুব সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে দেওয়া হয়েছে লিও টলস্টয়ের বই ওয়ার অ্যান্ড পিস। তো আমি সচরাচর সবাইকেই ইংলিশটা পড়তে বলি, কেননা আমাদের বাংলাদেশে যে অনুবাদগুলো হয়েছে সেগুলো আপনি আসলে এতটা সুন্দর অনুবাদ এখনো হয়নি। তারপরও আমার কাছে কয়েকটি বই আছে, যদিও আমার হাতে এখন আপাতত নেই, কেননা আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে বললাম যে আমি গ্রামে ঘুরতে আসছি ঈদের ছুটিতে, যার কারণে আমার কাছে নেই। তবে তারপরও আপনারা যদি আমার কাছ থেকে নেন, আশা করি আপনাদের যে অনুবাদগুলো আছে অনুবাদগুলো ভালো, আপনারা পড়লে আনন্দ পাবেন বা ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আমার কাছে ওয়ার অ্যান্ড পিসের বেশ কয়েকটা বই আছে, ৩-৪টা প্রকাশনীর বই আছে, ৩-৪টা প্রকাশনীর বই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, অনুবাদ ভালো আছে। তো আপনারা পড়তে পারেন, পড়লে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওয়ার অ্যান্ড পিস নিয়ে আসলে আলোচনা করলে দীর্ঘ ভিডিও করা সম্ভব, অর্থাৎ ২ ঘন্টা ৩ ঘন্টাও ভিডিও করা কোনো ব্যাপার না, এটা করা যায়। কিন্তু হচ্ছে কি যে আমি এত বড় ভিডিও করব না, কেননা সকলেরই সময়ের অনেক মূল্য আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এত চুলচেরা বিশ্লেষণ করলে বইটা পড়ার আগ্রহ কমে যায়, কারণ আপনি তো সব কিছু তথ্য জেনেই যাচ্ছেন। আমি আসলে মূল যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এখানে আপনি সব পাবেন, বইটাতে ভিতরে সব পাবেন, প্রেম, যুদ্ধ, হ্যাঁ, তারপরে মানুষের যে মনস্তাত্ত্বিক অবস্থা, বিষণ্ণতা, দুঃখ, হতাশা সব কিছু এখানে আছে। আশা করি আপনারা বোরিং হবেন না। বইটা আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার বিভিন্ন ঘটনার ভিতরে চলে যাচ্ছে। তো আশা করি এই বইটা পড়লে আপনারা কোনোভাবেই কোনো সময়তেই আপনারা হচ্ছে গিয়ে যে বোর ফিলিংটা করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। অন্য কোনো একটি বই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।